শেষ পর্যন্ত আমার আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। প্যাকেটটা হাতে নিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে সঞ্জয়, শ্রেয়সী এত বড় বিশ্বাসঘাতক? কিছুতেই ভাবতে পারছে না সঞ্জয়, কিন্তু প্রমাণ একদম হাতে। একে তো মিথ্যা বলেও ভাবা যাচ্ছে না। মাথাটা দপদপ করে জ্বলে যাচ্ছে। দুই হাতে কপালের রগ চেপে ধরে চিৎকার করে উঠল সঞ্জয়, কেন শ্রেয়সী, কেন তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? আমি তো নিজের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা কোথায় কম হয়ে গেল যে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে? তোমার এই বিশ্বাসঘাতকতা নিয়ে আমি কি করে বাঁচব? গত 2 মাস যাবতই সন্দেহটা হচ্ছিল, কিন্তু নিজের মনের ভুল ভেবে প্রতিবারই চিন্তাটাকে মনে স্থান দিতে চাইছিল না সঞ্জয়। কিন্তু লাস্ট 15 দিন ধরে ধারণাটা বদ্ধমূল হলো। যেখানে প্যাকেটে 8টা থাকার কথা সেখানে 6টা। তাই এইবার অফিস ট্যুরে যাওয়ার আগে গুনে রেখে গিয়েছিল। 10টার প্যাকেট থেকে একটা খরচ হয়েছে, তাহলে 9টা থাকলো। অফিস ট্যুর থেকে 7 দিন বাদে ফিরে এসে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে প্যাকেটটা বের করে খুলতেই দেখল 3টে কম, মোট 6টা আছে। আর তো সন্দেহের অবকাশ নেই। শ্রেয়সী তার অবৈধ সম্পর্কে জড়িত, আর তার অবর্তমানে এই বাড়িতে, এই বেডরুমে, এই বিছানায় সে পরকীয়ায় লিপ্ত। পরপুরুষের সাথে শ্রেয়সীর পরকীয়ায় লিপ্ত থাকার ছবিটা যেন মানসপটে ভেসে উঠল। রাগে পাগল হয়ে গেল সঞ্জয়। চরিত্রহীন কুলটা মেয়ে ছেলে। এই যে মাসের মধ্যে 15 দিন সঞ্জয় অফিস ট্যুরের জন্য বাইরে পড়ে থাকে, এটা শুধুমাত্র শ্রেয়সীকে ভালো রাখার জন্য। শ্রেয়সীকে যাতে তার অদেয় কিছু না থাকে, সেই কারণেই তো এত পরিশ্রম। সঞ্জয় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরিয়া সেলস ম্যানেজার হওয়াতে তাকে মাসের মধ্যে 15 দিন বাইরে থাকতে হয়। বিয়ে হয়েছে বছর 2 হলো। শ্রেয়সীকে তার বাবা মা দুজনেই পছন্দ করেছিল। রূপে গুণে শ্রেয়সী সত্যি অতুলনীয়া। এক দেখাতেই সঞ্জয়ের ভীষণ পছন্দ হয়ে যায়। তারপরেই 2 বাড়ির থেকে বিয়ের দিন ঠিক করে ফেলল। বিয়ের দিন অপরূপা লাগছিল শ্রেয়সীকে। সঞ্জয় চোখ ফেরাতে পারছিল না। শ্রেয়সী দুষ্টুমি করে হাতে চিমটি কেটেছিল সঞ্জয়ের। সঞ্জয় চেপে ধরেছিল শ্রেয়সীর হাত। বাসর রাতে বন্ধু বান্ধবরা যখন ওদেরকে ঘিরে রেখেছিল, দুজনের চোখে চোখে কথা হয়েছিল। তারপর কাল রাত্রি সঞ্জয়ের তর্স হয়েছিল না নবপরিণীতাকে কাছে পাওয়ার জন্য। বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হতে অতিথি অভ্যাগতরা বিদায় নিলে সঞ্জয় তার নিজের ঘরে একান্তে শ্রেয়সীকে পেয়েছিল। ফুল দিয়ে সাজানো বিছানায় রানীর মতো বসেছিল শ্রেয়সী। শ্রেয়সীর হাতটা ধরে সঞ্জয় বলেছিল, মনে হচ্ছে সারা পৃথিবী জিতে নিলাম। তারপর আস্তে আস্তে যখন দুজনের অধরষ্ট মিলিত হলো, লজ্জায় চোখ বুজে ফেলেছিল শ্রেয়সী। আদর, সোহাগ, ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই রাত। শুধু সেই রাত কেন, তাদের 2 বছরের বিবাহিত জীবনের প্রতিটা রাতই তো এই রকম আদর, সোহাগ আর ভালোবাসায় পূর্ণ। কাজের খাতিরে সঞ্জয়কে শহরে থাকতে হয়। বিয়ের পরপরই শ্রেয়সীকে নিয়ে সঞ্জয় চলে এলো শহরে। একটা ছোট্ট নিজস্ব ফ্ল্যাট আছে সঞ্জয়ের। শ্রেয়সীকে নিয়ে সেখানে প্রবেশ করে সঞ্জয় বলেছিল, নিজের মনের মতো করে সংসার সাজাও। শহরের একান্ত পরিবেশে নবদম্পতিকে আর পায় কে? কপত কপতির মতো সারা দিন বকম বকম ভালোবাসা। যেহেতু বিয়ের পরপরই সন্তান চায় না দুজনেই, তাই প্রিকশন হিসেবে কন্ডম ব্যবহার করে। চকলেট অথবা স্ট্রবেরি ফ্লেভার শ্রেয়সীর ভীষণ পছন্দ। সঞ্জয়কে যেহেতু মাসে 15 দিন ট্যুরে যেতে হয়, তাই অফিস থেকে ফিরে আসার পর শ্রেয়সীকে ছাড়তে চায় না সঞ্জয়। শ্রেয়সীর আদর ভালোবাসা পেয়ে সঞ্জয়ের মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সে। একটা বছর 20 কাজের মেয়ে রাখা আছে ঘরের কাজকর্ম করার জন্য। সঞ্জয় যেহেতু মাসের মধ্যে 15 দিন বাইরে থাকে, শ্রেয়সী একা একা ভীষণ বোর ফিল করে। তাই সঞ্জয়কে বলে একটা ছোটখাটো চাকরি জোগাড় করেছে সে, শুধুমাত্র টাইম পাস করার জন্য। বিকেলে অফিস ট্যুর থেকে ফিরে এসে প্রথমেই বেডসাইড টেবিলটা খুলে
হাতে প্যাকেটটা নিল। শ্রেয়সী তখন অফিসে। কন্ডোমের প্যাকেটটা নিয়ে সঞ্জয় ভাবতে বসে, তার সুখের সংসারে কেন এভাবে আগুন লাগলো। গত 2 মাস ধরেই সন্দেহ হয়েছিল কন্ডোমের প্যাকেটে কন্ডোম কম থাকছে। 1 মাস আগে অফিস ট্যুরে যাবার আগের রাতে শ্রেয়সীর সাথে মিলিত হবার পর সে খেয়াল করেছিল প্যাকেটে 8টা কন্ডোম রয়েছে। বেড সাইড টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছিল প্যাকেটটা। 15 দিন পর ফিরে এসে শ্রেয়সীকে এতদিন কাছে না পাওয়ার যন্ত্রণায় দুপুরেই মিলিত হতে চেয়েছিল প্রিয়তমা পত্নীর সাথে। সেদিন শ্রেয়সীকে অফিস পর্যন্ত যেতে দেয়নি সঞ্জয়। প্যাকেটটা খুলতেই অসঙ্গতি দেখল। একটা সন্দেহ দানা বাঁধতে লাগলো। শ্রেয়সীর দিকে ফিরে তাকালো। শ্রেয়সী আদুরে ভঙ্গিতে শুয়ে আছে। তারপর থেকে দুপুর রাত মিলনের মুহূর্তগুলো কেমন জোলো পাঞ্চে লাগতে লাগলো। সারাক্ষণ মনে হতে লাগলো তার অবর্তমানে শ্রেয়সী কি অন্য কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, না হলে তাদের একান্ত গোপনীয় জিনিস কমে যাচ্ছে কি করে। পরের বার ট্যুরে যাওয়ার সময় একদম গুনে রেখে গেল। 9টা ছিল, কিন্তু এখন 6টা। মনের মধ্যে যে তীব্র সন্দেহ দানা বেঁধেছিল, একটা আশঙ্কা দেখা দিয়েছিল, শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। তার প্রাণেশ্বরী ব্যভিচারিণী। কি করবে এখন সঞ্জয় বুঝতে পারে না। উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। অনেক রাতে কোনো ক্রমে টলতে টলতে ঘরে ফিরে। না খেয়ে সটান শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ে। এই প্রথম একটা রাত তাদের বিবাহিত জীবনের 2 বছরের মধ্যে প্রথম, যখন সঞ্জয় বাড়ি থেকেও তাকে আদর করল না। শ্রেয়সী সঞ্জয়ের কাজ ঘেঁষে এসে বলল, কি হয়েছে? সঞ্জয় কোনো রকমে উত্তর দিল, অফিসে কাজের চাপ বলে পাশ ফিরল। সঞ্জয়কে জড়িয়ে ধরে শ্রেয়সী ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুম আসে না সঞ্জয়ের। আকাশ পাতাল ভাবতে লাগলো, কে হতে পারে সেই ব্যক্তি যার সঙ্গে শ্রেয়সী পরকীয়ায় লিপ্ত। সে কি শ্রেয়সীর আগের প্রেমিক নাকি নতুন হয়েছে? আর ভাবতে পারে না সঞ্জয়। সারা রাত না ঘুমিয়ে পরদিন ভোরবেলা যখন উঠল, চোখ দুটো টকটকে লাল। শ্রেয়সী তাড়াতাড়ি এসে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? সঞ্জয় বলে, না, একটু মাথাটা ধরেছে। ঘরে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব, তুমি অফিসে যাও। শ্রেয়সী বেরিয়ে গেলে সঞ্জয় ভাবতে বসে সে কি করবে। মনের মধ্যে থেকে একটাই উত্তর আসে, ব্যভিচারিণীকে তার পাপের শাস্তি দিতে হবে, আর পাপের শাস্তি হবে মৃত্যু। মাথার মধ্যে দামামা বাজতে থাকে। সঞ্জয় ঠিক করে নেয় শ্রেয়সীকে সে নিজের হাতে শাস্তি দেবে। সঞ্জয় ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছে, আর যেহেতু সে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন ওষুধপত্র সম্বন্ধে তার বেশ ভালো ধারণা ছিল। তাদের কোম্পানি এখন বাজারে এক ধরনের নতুন রূপচর্চার জিনিস আনছে ভেন্নার বীজ ব্যবহার করে। ক্যাস্টর অয়েল তৈরিতেও এই বীজটা কাজে লাগে, কিন্তু সাধারণ মানুষ জানে না এটা একটা বিষাক্ত গাছের বীজ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে রাইসিন। নুনের দানার মতো সামান্য পরিমাণ ভেন্নার বীজগুলো খেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু ঘটবে। পরিমাণ বুঝে দিতে পারলে মৃত্যু ধীরে ধীরে আসে। প্রতিশোধ পরায়ণ সঞ্জয় দুপুরবেলা তাদের ওষুধের কারখানা থেকে কিছু রাইসিনের গুঁড়ো জোগাড় করে নিয়ে এলো, আর ঠিক করলো এমন পরিমাণে এই বিষ শ্রেয়সীর দেহে প্রয়োগ করবে যাতে মৃত্যুটা বিষ প্রয়োগের 4-5 ঘন্টা পরে হয়। তখন শ্রেয়সী অফিসে থাকবে, আর সেই সময় সে নিজেও অফিস ট্যুরে বাইরে চলে যাবে। পরদিন থেকে সঞ্জয় চেষ্টা করতে লাগলো শ্রেয়সীর সাথে স্বাভাবিক ব্যবহার করার। আর নিজে ভারী আশ্চর্য হলো, এত ব্যভিচার করার পরও শ্রেয়সী এত স্বাভাবিক থাকছে কি করে? মেয়েটা এত নির্লজ্জ, এত নোংরা। তারপর আরো 2-1 বার সে শ্রেয়সীর সাথে মিলিত হলো, যাতে শ্রেয়সী কোনো রকম সন্দেহ না করে। কিন্তু সেই মিলন তার মনে আনন্দের বদলে ঘেন্না নিয়ে এসে তাকে আরো প্রতিশোধ পরায়ণ করে তুলল। মোটামুটি 10 দিন পরেই আবার অফিস ট্যুরে তাকে বাইরে যেতে হবে। ট্যুরে যাওয়ার আগে শেষবারের মতো শ্রেয়সীকে খুব আদর করল। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রেয়সী চোখ বুজে আদর নিচ্ছিল বলে
বুঝতে পারল না। স্বামীকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বন করে বলল, তাড়াতাড়ি ফিরে এসো। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিল। শ্রেয়সীর প্রতিদিনের অভ্যাস ব্রেকফাস্টে 1 গ্লাস দুধ খাওয়া। সঞ্জয় ওই গ্লাসের দুধে রাইসিন মিশিয়ে দিল। একবার দুধটা খেলেই ব্যাস, তারপর শুধু সময়ের অপেক্ষা। সঞ্জয় বেরিয়ে গেল। শ্রেয়সীও তৈরি হতে লাগলো অফিস যাওয়ার জন্য। ঘন্টা 2 পরে হঠাৎ সঞ্জয়ের মনে হলো বিষের শিশিটা সে কোথায় রেখেছে। তন্ন তন্ন করে অফিস ব্যাগে খুঁজে পেল না। তাহলে কি ভুলে বাড়িতে রেখে এলাম? সর্বনাশ, অন্য কারোর হাতে পড়ে গেলে মুশকিল। গাড়ি ঘুরিয়ে তৎক্ষণাৎ বাড়ির দিকে রওনা দিল। নিজের ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি তার কাছে থাকে। চাবি দিয়ে দরজা খুলতেই বেডরুমের ভেতর থেকে একটা হালকা আওয়াজ ভেসে এলো, একটা গোঙানি। সঞ্জয় অবাক। শ্রেয়সীর এত সাহস! আমি বাড়ি থেকে বেরোনো মাত্রই তার নোংরা খেলা শুরু করেছে। ছুটে গিয়ে বেডরুমের দরজাটা ধামাস করে খুলতেই দেখে তাদের বিছানায় তাদের বাড়ির কাজের মেয়ে একজন পুরুষের সাথে রতিক্রিয়ায় মগ্ন। বেড সাইড টেবিলটা খোলা, কন্ডোমের প্যাকেটটা টেবিলের উপর পড়ে আছে। সঞ্জয়কে দেখে দুজনেই ধর্মর করে উঠে বসে, বিছানার চাদর তুলে নিজেদের ঢেকে নেয়। সঞ্জয় হতভম্ব, কি বলবে বুঝতে পারে না। ড্রয়িং রুমে এসে বসে। কাজের মেয়েটি এবং তার সঙ্গী পোশাক পরে এসে সঞ্জয়ের পায়ের উপর পড়ে। দাদাবাবু, ক্ষমা করে দাও। তুমি আর বৌদি বাড়ি থাকতে না, সেই সুযোগে আমি আর আমার প্রেমিক তোমাদের শোয়ার ঘরে অনেকবার মিলিত হয়েছি। তোমাদের বাড়ির একটা ডুপ্লিকেট চাবি আমি করে নিয়েছিলাম। ওই চাবি দিয়েই দরজা খুলে দুজনে ঢুকতাম। সঞ্জয় শুধু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তোরা দুজন কি আমার কন্ডোম ইউজ করতিস? লজ্জায় মুখ নিচু করে দুজনেই বলল, হ্যাঁ, ভেবেছিলাম তোমরা বুঝতে পারবে না। সঞ্জয় বুঝতে পারল সে অহেতুক শ্রেয়সীকে সন্দেহ করেছে। শ্রেয়সী তো কিছু জানেই না। হে ভগবান, এ আমি কি করে ফেললাম? সঞ্জয় কিছু বলার আগেই মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো মিস্টার সঞ্জয়, আপনার স্ত্রী শ্রেয়সীর অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। হোয়াট? বলে চিৎকার করে উঠল সঞ্জয়। সঞ্জয়, কাজের মেয়েটা, তার সঙ্গী ছুটল পুলিশ স্টেশনে। শ্রেয়সীর মৃতদেহ সেখানে ঢাকা দিয়ে শায়িত। হাহাকার করে কেঁদে সঞ্জয় ঝাঁপিয়ে পড়ল শ্রেয়সীর মরদেহের উপর। অফিসার জানালো অন্যমনস্কভাবে চলতে গিয়ে গাড়ি চাপা পড়েছেন। সঞ্জয় মনে মনে বুঝল বিষের প্রতিক্রিয়া শুরু হওয়াতে, শরীরে অস্বস্তি হওয়াতেই শ্রেয়সী অন্যমনস্ক হয়ে গিয়েছিল। চিৎকার করে বলল, অ্যারেস্ট মি অফিসার। আমার স্ত্রীকে আমি খুন করেছি। মিথ্যা সন্দেহের বশে ওর দুধে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। সেই দুধ খেয়েই আস্তে আস্তে ওর বাহ্য জ্ঞান লোপ পাচ্ছিল। কাজের মেয়ে বলে, কিন্তু দাদাবাবু, আজ তো বৌদিমণি দুধ খায়নি। দুধের মধ্যে মাছি পড়েছিল বলে আমি নিজে হাতে দুধটা বেসিন দিয়ে ফেলে দিয়েছি। হে ভগবান! আর্তনাদ করে মুখ ঢাকে সঞ্জয়। আমাকে ক্ষমা করো, আমার শ্রেয়সীকে ফিরিয়ে দাও। আমার ঘোরতর সন্দেহ আর পাপের ফল এই শ্রেয়সী আজ আমার কাছে নেই। আমি পাপী, আমি খুনি। অফিসার শুধু বলেন, নিয়তির কাছে সবাই পরাজিত হয় মিস্টার সঞ্জয়।